বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য যে দুজন অতিথিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দুজনই বাংলাদেশের শিল্প, বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত এবং এর উন্নয়ন অগ্রগতিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবার চেষ্টা করছেন। আমার বায়ে আছেন মোহাম্মদ আজিজ খান, চেয়ারম্যান সামিট গ্রুপ, আর ডানে রয়েছেন নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গ্রিন ডেটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং প্রথম যে প্রশ্নটি আমি আপনাদের দুজনকে একই সঙ্গে করতে চাই, যে আমরা স্বাধীনতার 40তম বার্ষিকী উদযাপন করলাম, মার্চ মাস এখন স্বাধীনতার মাস। আজিজ খান, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই 40 বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতটা এগিয়েছে বা ব্যবসা বাণিজ্যের দিক থেকে, আপনি একজন ব্যবসায়ী হিসেবে কতটা সন্তুষ্ট তাতে? দেখেন, 1971 সনের 16ই ডিসেম্বর আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, সেটা একটা বিরাট পাওনা। তো একটা বিরাট পাওনার পরে সাথে সাথে অনেক বড় বড় পাওনা দেখা যায় না কিংবা বোঝা যায় না, কিন্তু আমি মনে করি তারপরেও বাংলাদেশ অনেক দূর এগিয়েছে গত 40 বছরে। গত 40 বছরে আমরা একটা এস্টাবলিশ করতে পেরেছি যে বাংলাদেশে এখন ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট আছে, এবং আরেকটা এস্টাবলিশ করতে পেরেছি যে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চলবে। এই দুটা অর্জনও কিন্তু একটা বিরাট অর্জন। একই সাথে আমরা বর্তমানে বিশ্ববাজারে শান্তি প্রতিষ্ঠা, আমাদের দেশের নারীদের মুক্তি করা, শিশু মৃত্যু হার, সোশ্যাল অ্যাসপেক্টে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ব্যবসায়িক অ্যাসপেক্টে শুরু হয়েছে। আমরা একইভাবে আজকে প্রায় 6% জিডিপি গ্রোথ হচ্ছে। বর্তমানে আমরা বিদ্যুৎ খাতে, ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল খাতে, পোর্টের ব্যাপারে, রাস্তার তৈরির ব্যাপারে যে চিন্তা ভাবনা করতে পারছি এবং যেভাবে বিশ্বের সাথে মিলে উন্নয়নের দিকে যেতে পারছি, সেটার জন্য আমি মনে করি যে আমাদের অর্জন অনেক। এরপরেও এটাও সাথে সাথে বলতে হয় যে এর থেকেও বেশি করা উচিত ছিল, এর থেকেও বেশি অনেক করতে পারতাম, যদি নাকি আমাদের কিছুটা পলিটিক্যাল অ্যাপ্রিহেনশনস কিংবা আমাদের যে দুইটাই মেজর পলিটিক্যাল পার্টি আছে তাদের ভিতরে যেই দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বর থেকে ইলেকশনের টাইমে প্রতি 5 বছর অন্তর অন্তর ইলেকশন টাইমে যেই একটা বিরাট আনসার্টেনিটি দেশের কাছে আসে, সেই আনসার্টেনিটিটা দূর করতে পারলে সবাই অনেক জোরসে দৌড়াতে পারত। সমাজ, দেশ, আমরা কোম্পানি হিসাবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তিত্ব, ব্যুরোক্রেট হোক, যে যেখানে আছে, তারা যদি জানতে পারত যে প্রতি 5 বছর অন্তর অন্তর দেশে দুটি পার্টি একে অপরকে বিশ্বাস করে, জনগণকে বিশ্বাস করে এমন একটা ইলেকশন করতে পারবে যেটার মাধ্যমে তারা অন্যকে সরকার গঠন করতে সাহায্য করবে এবং সেই সরকারকে বিরোধিতা করবে থ্রু ডিবেট বাট নট থ্রু ভায়োলেন্স, তাহলে পরে আমার মনে হয় অনেক ধাপে এগিয়ে যাব। তারপরে বলতে চাই যে স্বাধীনতার 40 বছর হয়েছে, কিন্তু 50 বছরে আমরা যে সমস্ত 2021 সনে বর্তমান সরকার কতগুলো গোল নিয়েছে যে একটা মধ্য আয়ের দেশে উন্নতি করতে হবে, সেটাকে আমি একটা বিরাট সাহস পাই এবং নিজেকেও ওটা দ্বারা উদ্বুদ্ধ করছি এবং মনে করছি যে বাংলাদেশের সবাই আমরা যদি ওই গোলটাকে সামনে রেখে কাজ করে যেতে পারি এবং 2021 সনের ভিতরে বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে নিতে পারি, তাহলে দ্যাট উড বি এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন দি নেক্সট 10 years। মিস্টার নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী। আমি আজিজ ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। এট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের যে উন্নতি অনেকটা, যদিও আপনার ধরেন পলিটিক্যাল ভায়োলেন্স বা এটা সেটার জন্য অনেকটা আমরা আমাদের অগ্রগতির ইয়েটা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, বাট ইভেন দেন আমি বলবো যে ইকোনমিক ইয়েতে দেখুন দেশ গত 40 বছর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যথেষ্ট এগিয়ে গেছি আমরা। আমাদের শিল্পায়ন কি সেই অর্থ হয়েছে? শিল্পায়নে আমাদের মাইন্ডসেটটা ট্রেডিং এর দিকে, ট্রেডিং নির্ভর মনে হয়। ট্রেডিং নির্ভর আছে বা শিল্পায়নে যথেষ্ট, আমি বলবো যে অনেকটা, মানে আপনি সন্তুষ্ট? অনেকটা ইয়ে আছে। যেমন ধরেন আমি ব্যাংকিং সেক্টরই বলেন বা ইন্স্যুরেন্স সেক্টরই বলছেন,
ইন্স্যুরেন্সে আমাদের স্বাধীনতার আগে আমরা একদম ব্যাকওয়ার্ড ছিলাম। আমাদের সমস্ত চলতো আপনার করাচি কেন্দ্রিক ছিল। এখন দেখেন আমাদের এখানে সরকার প্রথম ন্যাশনালাইজড করে ফেলছিল। দোজ ডেজ ওয়ার এরা অফ ন্যাশনালাইজেশন। দুনিয়ার সব জায়গায় আপনার বিশেষ করে যে যারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, সব জায়গায় আপনার প্রায় ভারত বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, প্রায় সব জায়গায় আপনার এগুলা ব্যাংক, ইন্স্যুরেন্স বা ইন্ডাস্ট্রি সব জাতীয়করণ হয়ে গেছিল। আস্তে আস্তে আপনার এগুলাকে প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে। এখন দেখেন আমাদের যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। আজকে আমাদের আজিজ ভাই বসে আছেন এখানে, দেখেন যে উনি পাওয়ার সেক্টরে ওনার অবদান যথেষ্ট। এটা তো আমাদের আগে তো আমাদের মধ্যে কেউ ছিল না। এর মধ্যে আমরা সামগ্রিক ব্যর্থতার কারণে ওনার সাফল্যটা হারিয়ে গেছে না, বাট ইভেন দেন বল যে আমরা ওনার কন্ট্রিবিউশন যথেষ্ট উজ্জ্বল মনে হয় না সামগ্রিক ব্যর্থতার কারণে। আমি বলবো যে আমাদের ধরেন শিক্ষার ক্ষেত্রেও আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এইখানে। আমাদের দেশে দেখেন সরকারি বেসরকারি খাত বলেন, সব খাতে আমরা যথেষ্ট উই বিল্ট দিস ন্যাশন, আপনার যেটা আমাদের অন ফুটিং এর উপরে আপনারা অগ্রসর হচ্ছে। যদি পলিটিক্যাল গন্ডগোলটা যদি এরকম না থাকতো, তাহলে যেখানে এখন এক পার্টি আসলেও আরেক পার্টি বলবে যে পার্লামেন্ট বর্জন করব। এই পার্লামেন্ট বর্জনের যে নীতিটা, যে আরেক পার্টি ওনারাও আগে এখন বর্তমান যে পার্টিটা আপনার গভর্নমেন্টে আসেন, ওনারাও তাই সেম জিনিস করেছেন। ওনারাও আপনার ওই যে 90 দিনের মাথায় আবার পার্লামেন্টে আসলেন উইদাউট এনি যে কোন ইস্যুতে ওনারা আসলেন না, আর কোন ইস্যুতে আবার আসলেন, এটা কোনো নাই আপনার। এই যে জিনিসটা আমাদের দেশে, এটা যদি আপনার দূরীকরণ হয়, 2021 সালে যেটা আমাদের আজিজ ভাই বলছেন, বর্তমান সরকার বলছেন বা সবাই বলছেন যে আমাদের মধ্যম আয়ের একটা দেশ আমার পরিণত ডিজিটাল বাংলাদেশ হবে আপনার। দেখা যায় আমরা কতদূর এগোতে পারি, কিন্তু যেভাবে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে আপনার ফর নাথিং, হঠাৎ করে পরশুদিন দেখেন যে রিক্সাওয়ালার একটা এই যে ভাঙচুর যে জিনিসটা হচ্ছে আপনার, ভাঙচুরের কালচারটা আমি তো এখন বুঝতে পারি নাই। যে কোনো জিনিসে একটা অ্যাক্সিডেন্ট হইলো, ভাঙ্গ গাড়ি, একটা গাড়ি যদি এখন আজিজ ভাই যে গাড়ি আছে, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ গাড়ি, এই গাড়িটা যদি এখন ভাঙেন, এটা আরেকটা রিপ্লেস করতে আপনার। কিন্তু আমি কিন্তু ওনার গাড়ি নিয়ে চিন্তিত না, কারণ ওনার গাড়ি একটা এক্সপেন্সিভ গাড়ি ভাঙলেও আরেকটা গাড়ি কিনতে পারবে, কিন্তু অনেক নিরীহ মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, বাসের একটা গাড়ি বাচ্চার স্কুলে আনা নেওয়ার জন্য, তার গাড়িটা ভাঙলে কি অবস্থা হয়। তারপরে এই বাসের তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে গাড়ির মধ্যে যখন একটি শিশু যদি থাকে, তার মধ্যে যে তাকে তো মানসিকভাবে একেবারে বিপর্যস্ত করে দেয়। আমি দেখলাম না যে যারা পজিশনে আছেন বা অপোজিশনে আছেন, কেউই আপনার একদম এই যে গাড়ি ভাঙনের এগেনস্টে যে দৃঢ়ভাবে একটা জিনিস বলবেন যে এই কালচার আমাদের আন্দোলন করা উচিত এইটার এগেনস্টে, যে জ্বালাও পোড়াও আর ভাঙ্গো যে প্রপার্টিজ, এইটার এই পলিটিক্যাল পার্টির আপনার বদলের চাই প্রথম আগে আমার মনে হয় এটাই মানুষ কি একটু খানিকটা সহিংস, একটু ভায়োলেন্সের দিকে ঝুঁকে পড়ছে কিনা, কোনো কিছু হইলেই তার মধ্যে যে অ্যারোগেন্সিটা এখন প্রকাশিত, এর কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আমি কোন সামাজিক বৈষম্য কিংবা বঞ্চনা না পাওয়ার বেদনা? জি, আই থিংক আই এগ্রি উইথ ইউ ওভার দেয়ার। আমার মতে পজিটিভ ভাবে যদি বলতে হয়, শিক্ষা হলো সবচেয়ে বড় ইকুয়াল অপরচুনিটি প্রোভাইডার। মানে আপনি দেখবেন, আপনি গাড়ির কথা বললেন, একজনের অনেক অর্থ থাকতে পারে, কিন্তু তারই সাথে যদি আরেকজন লোক শিক্ষিত হয় এবং সে যদি তার যদি অর্থ অনেক কমও থাকে, ধরেন একজন প্রফেসর কিংবা লেকচারার,
আপনি ধরেন, আমি মনে করি আপনার থেকে হয়তো আমার অর্থ কিছু বেশি আছে, আপনি কিন্তু আমার সাথে একই রকম লাইফস্টাইল লিড করেন এবং একই চিন্তাধারা একই রকম ভাবে চলেন, আপনার মত আর আমার মতের ভিতরে খুব বেশি ফারাক হবে না। এই যে বিরাট বড় একটা ইকুয়াল অপরচুনিটি প্রোভাইডার শিক্ষা, এই শিক্ষাটা আমরা বাংলাদেশে কিন্তু ওইভাবে আনতে পারিনি। আমরা এখন পর্যন্ত শিক্ষার মান যে পর্যায়ে ওঠার কথা, যাতে নাকি বাংলাদেশের 16 কোটি জনগণ, তাদের ভিতরে যেই 40% ইয়াং ছেলেপেলে লেখাপড়া করছে, তারা মানে স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টস 40% অফ দ্য পপুলেশন, তারা যে শিক্ষা পাচ্ছেও, যেটা বললাম যে একদম প্রাইমারি শিক্ষা হচ্ছে, কিন্তু প্রাইমারি শিক্ষার পরে সমাজকে এগিয়ে নেবার জন্য যেই যতখানি চিন্তা শক্তির প্রয়োজন কিংবা চিন্তা করার প্রয়োজন, সেই শিক্ষাটা আমরা দিতে পারছি বলে আমার মনে হয় না। সেটার অভাবেই সমস্ত রকম অসুবিধা, ইনক্লুডিং পলিটিক্যাল ভায়োলেন্সের যে কালচার, ওই কালচার থেকে হয়তোবা এই গাড়ি ভাঙ্গার কালচারটা এসছে, কিংবা অন্যান্য ভায়োলেন্সের কালচার দেখছি। আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে পলিটিশিয়ানরা, এমনকি মাঝে মাঝে পলিটিশিয়ানরাও বলেন যে এর ভিতরে রাজনীতি আনবেন না, উনি কিন্তু নিজেই রাজনীতি করেন। তো আমি মনে করি দ্যাট আমাদের পলিটিশিয়ান যাদেরকে আমরা সবাই খুব রেসপেক্ট করি এবং আমি নিজে রেসপেক্ট করতে চাই, আমাদের 300 জন পার্লামেন্টের মেম্বার, আমাদের যারা 345 জন পার্লামেন্টের মেম্বার, থ্যাংক ইউ, অন্যান্য যারা বড় বড় পলিটিশিয়ান আছেন, নেতা আছেন, ওনারা তো নেতা, ওনাদের মন নেতার মতন অনেক বড় হবে, ওনাদের মন সবাইকে নিয়ে হবে ইনক্লুসিভ একটা সোসাইটি করার জন্য, এবং সেই ইনক্লুসিভ সোসাইটির প্রথম প্রয়োজন শিক্ষা। সেই শিক্ষাটা ওনারা এমনভাবে দিবেন যাতে নাকি ওনাদেরকে দেখেও আমরা একটা শিক্ষা পাই, যে কিভাবে পলিটিশিয়ানরা চলছেন সেটা দেখে আমরা তাদেরকে ফলো করব, আমাদেরকে দেখে হয়তো আমাদের থেকে যারা ছোট কিংবা আমাদের সাথে সহকর্মীরা আছে তারা হয়তো ফলো করবে। কিন্তু আমাদের থেকে ওনাদের একটা বিরাট বড় জায়গা আছে পৃথিবীতে, বাংলাদেশে এবং আমাদের মনে। আমি আশা করি আমাদের মনে ওই জায়গাটা ওনারা রাখবেন। যৌক্তিক চাওয়া। আমি একটু মিস্টার চৌধুরী আপনার কাছ থেকে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির চিত্রটাকে একটু জানতে চাইব, যে আপনি কেমন বোধ করছেন? বাংলাদেশে আমি মনে করি যতই হোক আমাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। সেটি হয়েছে, আমি বলছি ঠিক এই প্রেজেন্ট সিচুয়েশনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? প্রেজেন্ট সিচুয়েশন বলবো যে যেমন একটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে ক্র্যাশ করেছে, সেটি নিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা যারা সেখানে বিনিয়োগ করেছেন তাদের মধ্যে চরম হতাশা আছে, নৈরাশ্য আছে, এটি নিয়ে প্রচুর কথাবার্তা আছে। আবার অনেকে আশঙ্কা করছেন যে মানি মার্কেটও ক্র্যাশ করতে পারে যদি না বেশ কিছু পদক্ষেপ সরকার ইতিমধ্যেই না। আমি বলবো যে আপনি ঠিকই বলছেন, ব্যাংকিং সেক্টরের কথা আপনি আগে উল্লেখ করেছেন। ব্যাংকিং সেক্টর তো আমরা একসময় শুনেছি যে এত তারল্য তাদের যে তারা লোক ডেকে ডেকে টাকা দিতে চেয়েও দিতে পারছে না, আর এখন এমন অবস্থা হয়েছে যে তারা খুব স্বল্প টাকাও দেওয়ার অবস্থায় নেই। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি, আজকে সারা দিনে অন্তত 8টা রিকোয়েস্ট পেয়েছি ব্যাংকের এমডিজ এবং ঊর্ধ্বতন যারা অফিসার আছেন বা দু একজন কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার, চেয়ারম্যান বলছেন নাসির ভাই আমাদের একটু খেয়াল রাখবেন, একটু যতটুকু পারেন আমাদের একটু এফডিআর দিবেন। এইটা তো আমি আগে কখনো শুনে, এটা করতে আপনার ওই যে কোম্পানির যারা মার্কেটিং যারা আছেন সেলসম্যান, এরাই আপনার আসতো, ব্রাঞ্চ ম্যানেজার আসতো আপনার নিতে। এখন অবস্থা তো খুবই খারাপ। আমি নিজের একটা আমার কিছু পয়সা রাখছি, আপনার আমার একটা বিল্ডিং কনস্ট্রাকশনে আছে, পয়সা রাখছি, টাইম টু টাইম উঠাবো। সেই টাকা বেশি না, 1 crore, এই টাকাটা উঠাতে গেছি আপনার তুলতে পারছেন না। ব্যাংক ম্যানেজার ওয়াজ বেগিং, তার এমডি পর্যন্ত টেলিফোন করেছে, শেষে বাধ্য হয়ে আমি বললাম ঠিক আছে 50 লাখ ছাড়েন, আর 50 লাখ 1 মাস পরে পারবেন। এইটা তো আমার জীবনে আমি কোনোদিন দেখি না এই দেশে। দ্যাট মিনস উই আর ইন একুইট শর্টেজ অফ আপনার
ফান্ড, এটা কি জন্য হলো? অনেকে ভাবে যে শেয়ার মার্কেট যে কোলাপস হয়েছে, অনেকে বলে যে শেয়ার মার্কেটের যে কলাপসের কারণে এত টাকা চলে যাবে, কলাপসের মানে অনেকে মনে করে যে অনেক 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 পয়সা বাইরে চলে গেছে। আর নয় এই ধরনের, আসলে জানি না, আমি এতটুকু আমার এতটুকু জ্ঞান নাই আপনার, বাট লোকে বলে এই ধরনের ইয়ে। কারণ আমার আজকে এই বয়সে কখনো আমি এই ধরনের ইয়ে দেখি নাই যে ডেফিনেটলি উই আর ফেসিং সাম প্রবলেম, রিয়েল প্রবলেম। এই জায়গাটা আপনার কোনো পরামর্শ আছে যে মানে সরকার কি আশু পদক্ষেপ গ্রহণ করতে পারে? এটার আমার মনে হয় সরকার তো চেষ্টা করতেছে সব জায়গায়। আপনার ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইয়েতে ওনারা কমিশন বসাইছেন, এটার রিজনস কি, শেয়ার মার্কেটে কোলাপস করলো কি জন্য। এইটা আগে হয়েছিল 1996-এ বোধ হয়েছিল আপনার, কিন্তু ওইটা তো লাস্টের অনলি ফর এ মান্থ অর টু, এরপরে আবার উঠে গেছে। আমার কাছে সবাই বলেন যে নিজেরও আমাদের কোম্পানির একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে আপনার এটা মার্কেট ডিল করে, অনেকে কান্দাকাটি করতেছে আমি কি করব। এই যে অবস্থা আপনার, আমি মনে করি যে আমরা এক্সপার্টদের নিয়ে গভর্নমেন্ট বসা উচিত ভালো করে আপনার সিরিয়াসলি, এবং এটার সমাধান যত মানে সবচেয়ে বড় প্রাধান্য এটা। কিন্তু জি না, ধন্যবাদ। এটা তো সবার আজকাল খুব মনের ভিতরে এই প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান অর্থনীতি। আমি এ বিষয়ে আনফর্চুনেটলি আমাদের ইন্স্যুরেন্সের পুরাতন ব্যক্তিত্ব নাসির ভাইয়ের সাথে একমত হতে পারছি না। আমি মনে করছি যে বাংলাদেশের ইকোনমিটা বেশ ছোট। বাংলাদেশের ইকোনমি $750, $800 পার ক্যাপিটা ইনকাম, $120 বিলিয়ন মতন জিডিপি। তার মানে এটা অনেকটা আপনি বলতে পারেন যত লোক আছে সে তুলনায় একটা পুকুরের মতন। পুকুরের পানি চৈত্র মাসে কমে যায়, আবার মে মাসে বৃষ্টি হওয়ার সাথে সাথে ভরে যায়। নদীর পানি কমে, সমুদ্রের পানি আরো কমে। তো যখন ইকোনমিটা বড় হয় তখন এগুলি এফেক্ট কম বোঝা যায়। আমাদের ইকোনমিতে এটা হয়তো দেখা যাবে আগামী 3-4 মাসে। 6 মাস আগে তারল্য বেশি ছিল, এখন তারল্য নাই, আগামী 6 মাস পরে হয়তো তারল্য বাড়বে। এটা একটা জেনারেল কথাবার্তা বললাম। তারপরে আপনি যদি দেখেন শেয়ার মার্কেটের কথা বলা হচ্ছে, 2010 সালের মার্চে, ঠিক আজকে থেকে 1 বছর আগের মার্চে যেই বাজার ছিল এখনো সেই বাজার আছে। তো 1 বছরের জন্য কিছুটা নেমেছে, কিছুটা উঠছে, বাড়ছেও বেশি, কমছে আবার একটা জায়গায় এসে। ইন দি পার্সপেক্টিভ অফ 10 ইয়ার্স বাড়াটা তো আপনি কি অস্বাভাবিক মনে হয়? অস্বাভাবিক, বাড়াটা অস্বাভাবিক, কিন্তু এটা তো মুক্ত বাজার অর্থনীতি, এটা তো বাজারই। মানে বাজারে খেলোয়াড়রা নেমেছে, তারা না বুঝে নেমেছে। আবার এখন এই জায়গাটাতে যেমন বলা হয় যে এই যে না বুঝে নেমেছে, কিন্তু যখন রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা ইনভাইট করেছেন বিনিয়োগকারীদের যে এখানে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, রোড শো করা হয়েছে, তখন তো এই জায়গাটা তো সরকারের এক ধরনের দায় দায়িত্ব থাকবেই না। রোড শোতে যতই আমরা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে মুক্তবাজার অর্থনীতির কথা বলি না কেন, সবাই এখন আমাদের সবগুলো রাজনৈতিক দলও প্রধান রাজনৈতিক দল তাদের অর্থনৈতিক নীতিমালা হিসেবে সেটাকেই গ্রহণ করেছে। কিন্তু তারপরে তো সরকারের এক জায়গায় মানে জনগণের জীবন মানের নিরাপত্তা দেয়া, নিশ্চয়তা দেয়া, সেটি তো তার দায়িত্বের মধ্যে পড়ে। জনগণের জীবনমান আর মুক্তবাজার অর্থনীতির বা তার অর্থের নিরাপত্তা, নিশ্চয়তা, নিশ্চয়ই বাজারে ইনভেস্ট করতে 40 লক্ষ ইনভেস্টর যারা আমাদের মুক্তবাজার অর্থনীতিতে, ফ্রি মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, তারা বাংলাদেশের অ্যাভারেজ লোকের থেকে অনেক শিক্ষিত। প্রথম আমি তাদেরকে স্যালুট দিই। এবং তার থেকেও আগে একটু কথা আমাকে বলতে হবে টু ব্রিং দি ম্যাটার ইন কনটেক্সট। যদি আপনি প্রশ্নটা করেন, ক্যাপিটাল মার্কেট কেন, একটা মুক্তবাজার অর্থনীতিতে ক্যাপিটাল মার্কেট কেন? আমরা যখন ছোট ব্যবসা করি তখন আমরা পার্টনারশিপে ব্যবসা করি, কিংবা নিজের টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তারপরে যখন আমরা একটা ছোট মাঝারি গাছের ইন্ডাস্ট্রি করি তখন আমরা 5-10 বন্ধু মিলে, আপনাকে নিয়ে, নাসির ভাইকে নিয়ে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা 5 জন মিলে 5 কোটি টাকা দিলাম, একটা করলাম। কিন্তু আমরা যখন আরো বড় অর্থনীতিতে চলে যাচ্ছি, এখন 2021 সনে আপনি মধ্যম আয়ের দেশে যেতে যাচ্ছেন, তখন আপনার বিদ্যুৎ কেন্দ্র, আপনি বলছেন আপনার দরকার 3000-4000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। 3000-4000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আপনি বলছেন আপনার দরকার 25,000 কোটি টাকা বিনিয়োগ। আমি বিনিয়োগ করছি 9,500 কোটি টাকা। সামিট গ্রুপ বিনিয়োগ করছে বর্তমানে 9,500 কোটি টাকা। তো আর আমার বন্ধু আর আমরা মিলে করতে পারবো না।
আমার তো একটা বাজার লাগবে। সেই জন্য সেই 1600-1700 সালে আমস্টারডামে, তারপরে ইংল্যান্ডে, তারপরে আমেরিকাতে এ বাজার গেছে। বাজারটা কেন? বাজারটা যাতে নাকি আপনার সঞ্চয়টা আমি নিতে পারি টু ইনভেস্ট ইন এ প্রপার প্লেস। এই যে আপনার সঞ্চয় একটা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করা, এটা যারা দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন। আপনি ইনভেস্ট করতে পারছেন একটা লাভজনক প্রতিষ্ঠানে, দেশ পাচ্ছে একটা বড় প্রতিষ্ঠান যেটা সিঙ্গেল লোকের পক্ষে করা সম্ভব ছিল না, কিংবা কয়েকজন বন্ধুর পক্ষে করা সম্ভব ছিল না। আমিও পাচ্ছি কিছু বেনিফিট বিকজ আই এম দি ম্যানেজার অর আই এম দি স্পন্সর এন্টারপ্রেনার হু ইজ ডুইং ইট। এখন এটাই তো ওভারসি করার কথা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। সেখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিংবা সরকার কিছুটা স্ল্যাক থাকতে পারে, কিন্তু সেটা এমন কোনো পর্যায়ে যায়নি যার জন্য আমরা বলতে পারি যে হোলসেল মার্কেটটা খারাপ, কিংবা মার্কেটটাকে বন্ধ করে দেন, কিংবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধ্বংস করে দেন। এমন কিছু ঘটে যায়নি আমার মতে। তারপরে আপনি যদি দেখেন যে বাজারে যে শেয়ার বিক্রি করে নাই, আমাদের সামিট পাওয়ার কোম্পানির শেয়ার, এই শেয়ারটা তো বাজারে এসেছিল 30 টাকা করে, সেই শেয়ারটা চলে গিয়েছিল 150 টাকায়, এখন নেমে এসছে 110 টাকায়, 10 টাকায়। এখন যিনি বিক্রি করে কিনেছেন 150 টাকায় আর 110 টাকায় বিক্রি করে দিতে চাচ্ছেন, তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু উনি যদি একটু বড় চিন্তা করেন, উনি যদি একটু বড় সময় নিয়ে চিন্তা করেন, তাহলে পরে আমাদের কোম্পানিতে আজকে আপনার এখানে আসার আগে আমরা কিন্তু শুধু সামিটের অবস্থা দিয়ে তো বিচার করলে চলবে না। আপনি যদি দেখেন সামিটের কার্ভের সাথে কিন্তু মার্কেটেরও কার্ভ, মানে আমাদের ওই যে 150 থেকে যেই বলছি যে 110-এ নেমেছে, বাজারও কিন্তু তাই নেমেছে। আমি যেটা বললাম যে গত 2010 সালের মার্চ মাসে আর আজকের ভিতরে খুব বেশি ফারাক নেই। আমি এই মুহূর্তে এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না, কিন্তু খুবই কাছাকাছি আছে। এটা মাঝখানে আমাদের 110 টাকার শেয়ার 150 টাকা উঠছে, আবার নামছে। যেই ভদ্রলোক বিক্রি করেন নাই, যে শেয়ার হোল্ডার, আমার শেয়ার হোল্ডারকে আমি বলছি যে বিক্রি করেন না, কারণ আমি তো প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছি। 2005 সনে বাজারে গেছে, তো সবাই দিচ্ছে না, না যারা দিচ্ছে না সেটা তো সেই শেয়ারগুলোর দামও তো উঠেছে। আমি আমার একটা কথা, সেই শেয়ারগুলো তো বায়ার বি অ্যাওয়্যার বলে একটা ইংরেজিতে প্রভাব আছে। এখন সমস্ত রকম ক্রেতাকেই এটাকে একটু অ্যাওয়্যার হতে হবে। আজকে আপনার এটা আপনার এই টিভিটা যিনি দেখছেন, উনি জ্ঞান আহরণ করছেন। টিভির এই চ্যানেলটা না দেখে আরেকজন নাচ গানও দেখতে পারেন। তো উনি নাচ গান আনন্দ পাচ্ছেন, উনি নাচ গান দেখছেন, উনি হয়তো নাসির ভাইয়ের বক্তব্য, আপনার বক্তব্য শুনতে পাচ্ছেন না। ওরকম ভাবে বায়ার বিহেভিয়ার, উনি এখন কি চুজ করবেন, উনি কোন শেয়ার, ওনাকে তো কেউ বলে নাই যে যেই শেয়ারটা খুব খারাপ আপনি সেই শেয়ারটা কিনেন। সেটা তো কোনো সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলতে পারবে না। যে তাহলে পরে আপনারা কি বলবেন? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি বলে যে এর শেয়ার কিনেন, এর শেয়ার কিনেন না, কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি বলে যে এক্স এর শেয়ার কিনেন, ওয়াই এর শেয়ার কিনেন না, সেটা তো আরো বড় অপরাধ হবে না। সেটা যেমন আছে, কিন্তু এটি তো আপনি এখন তো পারসেপশন মার্কেট সম্পর্কে যেটি সেটিও জানেন, এবং অনেক কথাবার্তা আছে সেটিও শুনেছেন। এমনকি এখন যিনি তদন্ত কমিটির প্রধান, তিনিও বলেছেন তদন্ত কমিটির প্রধান হওয়ার আগে যে কিছু মানুষ, কিছু প্রতিষ্ঠান, তারা এই পুরো মার্কেটটাকে ম্যানিপুলেট করে এই জায়গাটাতে, খারাপ অবস্থাটাতে নিয়ে গেছে। অনেক দরবেশের কথা শোনা যায়, অনেকের কথা শোনা যায়, আমি বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করিও না। যেমন আপনাদের কথাও কেউ কেউ বলেছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। তো এই কথাবার্তাগুলো কেন আসে? বা এর আগে যেমন বলা হয়েছে যে উনি 1996-এর কথা উল্লেখ করেছেন, সেখানে 1996-এ এটি তদন্ত কমিটি হয়েছে, তারা একটি রিপোর্ট দিয়েছে, কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছে, কিছু লোককেও আইডেন্টিফাই করেছে, কিন্তু সেটি প্রকাশিত হয়নি, কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আজকে কি হবে সেটিও আমরা জানি না। তো এর ব্যাখ্যাটা কি? আগামীতে কি হবে সেটা কেউ জানে না। কারোর প্রতি কোনো খারাপভাবে আমি বলছি না। কথা যেটা আসে সে কথা, মানে এটার তো নামই যে এটা কান কথা। এটা কান কথা, এবং কান কথা আমাদের ধর্মে শোনা মানা, এবং কান কথা বলাও মানা। কাজেই আমি কারো সম্বন্ধে কিছু বলতে চাই না, আমি আমার কোম্পানি সম্বন্ধে বলতে চাই। এবং আমাদের কোম্পানি সেটি যে কান কথা যেমন শোনা মানা, বলা মানা, সেটিও ঠিক আছে, কিন্তু আবার পরিষ্কার করার দায়িত্বটা তো আছে। এই জন্য আমি আমার আজকে আপনার মাধ্যমে যখন সুযোগ পেয়েছি বলি, আমাদের কোম্পানিতে আমরা 1500 মেগাওয়াট বিদ্যুতের কাজ পেয়েছি।
এর ভিতরে খুলনা পাওয়ার কোম্পানি যেটা বাজারে আছে, একটা কোম্পানি বাজারে আছে, সেটা আমরা 110 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বাজারে নিয়েছিলাম। আজকে সেটা 115 মেগাওয়াট করছে খুলনা 2, ওটার সাথে ওই শেয়ারের হোল্ডার কিন্তু এই খুলনা 2 এরও মালিক হয়ে গেলে, সেখানে 110 ছিল, আরো 115 অ্যাড হলো। আমরা নোয়াপাড়াতে আরেকটা করছি, খান জাহান আলী পাওয়ার কোম্পানি, 40 মেগাওয়াট, ওইটাও কিন্তু খুলনা পাওয়ার কোম্পানি অরিজিনাল করছে। তার মানে উনি মালিক হয়ে গেলেন 155 মেগাওয়াট এডিশনাল প্লাস 110, মানে 265 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উনি মালিক হয়েছে। আমরা যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি, ওনারা দেখতে পারবেন, যেরকম আজকে আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি সামিট পাওয়ার লিমিটেডের, আমার এখন বলাটা ঠিক হবে না, কিন্তু সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হয়েছে। সন্তোষজনক, আমি মনে করি খুবই সন্তোষজনক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। বলছি না যে আমরা নেই, আমরা এই টাকাগুলো নিয়েছি। এখন যেটা বললাম যে ক্যাপিটাল মার্কেট থেকে নিয়ে আমি টাকাটা কোন খাতে লাগিয়েছি। আজকে নারায়ণগঞ্জে আবার সামিট পাওয়ার লিমিটেডের একটা বিদ্যুৎ কেন্দ্র, নারায়ণগঞ্জের 102 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, 8.5 মাসে 102 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র কমপ্লিট করে সরকারকে বিদ্যুৎ দিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 মার্চ এটা ওপেন করলেন। পৃথিবীর ইতিহাসে 102 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র কখনো কোথাও হয় নাই। কম্প্রিহেন্সিভ বিদ্যুৎ কেন্দ্র, জেটি ফ্যাসিলিটি ফর আনলোডিং অফ দি অয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, টার্মিনাল, অয়েল টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র, 132 কেভি সাবস্টেশন। আমি আপনাকে বলছি, আপনি নিজে রিসার্চ করে দেখতে পারেন। ওখানে ওয়াটসিলা, যারা নাকি পৃথিবীর সবচেয়ে বড় রেসিপ্রোকেটিং ইঞ্জিন প্রস্তুতকারক, তাদের লোকরা বলছে, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলেছে যে তারা দেখে নাই পৃথিবীতে এত তাড়াতাড়ি কেউ বিদ্যুৎ কেন্দ্র করতে পারাটা। এখন আমি আপনাকে বললাম যে আমি অর্থ পেয়েছি মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে, ক্যাপিটাল মার্কেট থেকে, যেখানে আমি আশা করি যে আমার শেয়ার হোল্ডাররা আমাকে বুঝে শুনে আমার শেয়ার কিনেছেন, আমার প্রেফারেন্সিয়াল শেয়ার নিয়েছেন, এবং আগামী এই বছর, আগামী বছর, আগামী 5 বছর, 10 বছর, 20 বছর আমি মনে করছি যে আমার বিদ্যুৎ কেন্দ্রগুলো বড়ই হতে থাকবে। 1500 মেগাওয়াট, আরো 300-350 মেগাওয়াট আগামী মাস 2-3 ভিতরে পাবো। 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একটা কোম্পানি করবে। বাংলাদেশের একটা কোম্পানি সবচেয়ে কম সময়ে বিদ্যুৎ কেন্দ্র করেছে। আমি আপনাকে বললাম যে প্রায় এই $1.1 বিলিয়ন ইনভেস্ট করছি খালি আমরা বিদ্যুৎ কেন্দ্রে, মানে 7,000 থেকে 8,000 কোটি টাকা। এত বড় মন কোথায় আমার হবে যদি এই ক্যাপিটাল মার্কেট না থাকতো? আমি আমার শেয়ার হোল্ডারদেরকে সালাম দিচ্ছি, আমি আমার শেয়ার হোল্ডারদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আই এম ইনডেটেড টু দেম, মাই কোম্পানি, দি কান্ট্রি ইজ ইনডেটেড টু দেম। আজকে তারা আমাদের শেয়ার কিনেছে বলে, আমি তো বলছি না যে 9,500 কোটি টাকা আমার পকেটের থেকে দিচ্ছি। সেই 9,500 কোটি টাকার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, ওনারা ইনশিওর করে দিচ্ছেন আমাদেরকে। ব্যাংকাররা ব্যাংক টাকা দিচ্ছেন। এই ধরেন যদি ফর ইজ অফ ক্যালকুলেশন 9,500 বলে 10,000 কোটি ধরি, 7,000 কোটি টাকা ব্যাংক দিচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন দিচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক দিচ্ছে। বাংলাদেশ সরকার সুন্দর সুন্দর ফান্ড করেছেন, IPFF করেছেন, ইনভেস্টমেন্ট প্রমোশন ফেসিলিটেশন ফান্ড, BIFF করেছেন, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটেশন ফান্ড, ইটকল করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এগুলোর মাধ্যমেই তো আমরা এগুলো করতে পারছি। এই বাজারের সহায়তায়, এই লেন্ডারের সহায়তায়, এই ইন্স্যুরারের সহায়তায়। এই যে যখন আমি বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করা শুরু করবো, নারায়ণগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ওনারা করেছেন, ইনশিওর করেছেন। যখন থেকে করেছি বিদ্যুৎ উৎপাদন, এর মাঝখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমার ক্ষমতা থাকবে না, আমার শেয়ার হোল্ডারের ক্ষমতা থাকবে না দেবার জন্য। উনি ইনশিওর করে দিয়েছেন যে যদি এর মাঝখানে কোনো বড় ক্ষতি হয়, অঘটন ঘটে, তাহলে উনি টাকা দেবেন। এভাবে একটা মার্কেট তো লিঙ্কেজ আছে, একটার সাথে একটা লিঙ্কেজ আছে। তার ভিতরে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এমন কোনো কিছু খারাপ ঘটে যায়নি। যেটা ঘটে গেছে সেটা হলো যে আমাদের অনেক লোকজন হঠাৎ করে বলে বসছেন যে আমি ক্যাপিটাল মার্কেট ভালো না, কিংবা ক্যাপিটাল মার্কেট পছন্দ করি না, কিংবা ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে জানি না। এই কথাগুলি একটা উদ্বেগের সৃষ্টি করেছে। বড় বড় মুরব্বী মানুষরা যদি বলেন যে আমি ক্যাপিটাল মার্কেট বুঝি না, জানি না, এখানে আজিজ ভাই যা বলতে রাইটলি বলছেন। আরেকটা জিনিস, আমরা মানুষ, আমরা জাতীয়তা আমরা হুজুগি। আপনার
এই যে ক্যাপিটাল মার্কেটে না, আমরা যখন ভুজুগি তখন তো আমাদেরকে সচেতন করাটাও দেখেন যে এমনও ইয়ে আছে শেয়ার কোম্পানি যে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কোনো এজিএম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তাদের শেয়ার 100 টাকার শেয়ার 40,000 41,000 টাকা বিক্রি হয়। এই যে মানে আপনার ইউ ক্যানট ইমাজিন যে হোয়াট ফর। আপনি ব্যবধানটা বললেন, সেই জায়গায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি বলে, এটা তো ওপেন ইয়ে, আপনি ওপেন মার্কেটে আপনার ধরেন আজকে আমি বলবো যে আমাদের কোথাও অস্বাভাবিক লেনদেন, আপনি যখন ব্যাংকে বলা হয় যে অস্বাভাবিক লেনদেন করছেন কিনা, তখন যদি আপনাকে আমি নিজে অনেক সময় আমি ভাবতে পারি না। আমাদের অনেক কোম্পানির মার্কেটের শেয়ার যেটা আছে, আমাদের যে শেয়ার প্রাইস যেটা আছে, এটা যেভাবে আপনার আমি বলবো হুজুর কি আপনি কিনতেন 500 টাকা, আমি পরের দিন কিনলাম 550 টাকা, উনি এসে বলুন 600 টাকা, এটার যে রিটার্ন কত পাবেন এটার নেওয়ার নো। কারণ আমরা 15%, 20%, 30%, 40% ডিভিডেন্ড দিচ্ছি। এই ডিভিডেন্ড দিয়েও তো আপনার লাভ কত হচ্ছে। আমার এখানে একজন ফেরিওয়ালা মহিলা, সে আমার অফিসে গাছ, ফুলের গাছ সাপ্লাই করে। সেই মহিলা কুয়েতে চলে গেছে কিছুদিন, আসার সময় 5 লাখ টাকা নিয়ে আসছে। নিয়ে এসে সে আপনার ওই শেয়ারে নামতে অ্যারাউন্ড সি আর্ন, আপনি ইউ ওন্ট ইমাজিন মোর দেন 1 crore কয়েক মাস আগের কথা, আমি বলছি বছর খানেক আগের কথা। সেদিন থেকে ফতুরে বসে আছি, স্যার আমার একটু বাঁচান, আমি কি করি। আরেকজন এসে বলছে আমার আরেক ক্লায়েন্ট, এক মহিলা, এই যে মহিলা, উনি বলতে যে আমার যা আছে সমস্ত ইনভেস্ট করেছিলাম। আমি বললাম আপনি তো কিনছেন, আমার তো যখন কেনার সময় আমার তো অ্যাডভাইস নেন নাই। এখন যা কিছু আছে, আরেকটা জিনিস আমাদের যা কিছু আছে গভর্নমেন্টকে ব্লেম করা, গভর্নমেন্ট বলে দেয় যে তুমি এটা কিনো আর বিক্রি করো আপনার। সেই জিনিসটা যে ইউজ ইউর ওন ইন্টেলিজেন্স এজ ওয়েল, এবং সমস্ত আমি একটু আগে যেটা বললাম যে আমরা হুজুগ প্রিয় কিছুটা আপনার ওইটাতে চলি। দিস ইজ ওয়ান অফ দি রিজনস আপনার ক্যাপিটাল মার্কেটের যে ইয়েতে যারা সবাই আদার আছে, আপনার রিজনস আছে, কিন্তু ইট ইজ ওয়ান অফ দি মেজর রিজনস। এইটাই আপনার হুজুগ প্রিয় জাতি আমরা সব কিছু আসলে পরে গভর্নমেন্টের উপরে আপনার যে গভর্নমেন্টকে যে করে নেয়, এটা করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিক মতো এটা তদারক করে নেয়। এখন তো ইনকোয়ারি কমিশন বসছে, এখানে ইউ আর ইগারলি ওয়েটিং ফর দেয়ার আপনার রিপোর্ট। কিন্তু সরকার অর্থমন্ত্রী নিজেও তো বলেছেন যে ভুল ত্রুটি অনেক কিছু ভুল হয়েছে। ভুল হবে তো, সব কিছু হবে, ভুল ত্রুটি হবেই তো আপনার, এর জন্য সবকিছু আপনার আপনি বলছিলেন। জি না, আমি বলছিলাম যে কাজে আমাদের কিছুটা তো ধৈর্য ধারণ করতে হবে। আর কারোই বাজারে যাওয়া উচিত হবে না দৈনিক বাজারের হিসাবের সাথে করার। মানে অনেকে তো ডিভিডেন্ডও চিন্তা করে না, চিন্তা করে আজকে কিনলাম কালকে বিক্রি করে দেবো, 3 দিন পরে বিক্রি করে দেবো। বাজার যেহেতু আমি সূচক ঊর্ধ্বমুখী, আপনি যেহেতু কথাটা উঠিয়েছেন, আমার রিকোয়েস্ট হবে লোকজনকে দেখা যে কে কত ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড যদি আবার যে কোম্পানিগুলি গ্রোথ কোম্পানি, আমাদের কোম্পানি গ্রোথ কোম্পানি, এই জন্য বলছি যে বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন এত ফারাক, দ্যাট ডিমান্ড সাপ্লাইটা অনেক দিন ধরেই এই ডিমান্ড সাপ্লাই গ্যাপটা থাকবে। এবং আমাদের কোম্পানিটা যেহেতু প্রথম কোম্পানি এই খাতে, এবং আমরা যেহেতু হোপফুলি অনেক কাজ করছি, সেহেতু কাজ পাওয়া উচিত। আমরা কাজ পাচ্ছিও, ইনশাল্লাহ আগামীতেও পাবো বলে আশা করছি। তাহলে কি হচ্ছে, তাহলে আমি ডিভিডেন্ড, এখানে তো সমস্যা আছে। যেমন এখানেও আবার বক্তব্য আছে যে রাজনৈতিক বিবেচনা, যেমন আমি জানি যে আপনাদের ভালো প্রজেক্ট বিগত সরকারের সময় হয়নি, রাজনৈতিক বিবেচনায় আপনারা পাননি, পেলে হয়তো দেশের বিদ্যুৎ পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও হতে পারতো। আবার আজকেও যেমন বলা হয় যে রাজনৈতিক কারণেই পাচ্ছেন, যদি আমি মনে করি যে আপনারা ডিজার্ভ করেন, কাজ পাচ্ছেন, কিন্তু আবার অনেকে রাজনৈতিক বিবেচনায় কাজ পাচ্ছেও না, অনেকে নাও করে দেওয়া হচ্ছে, এইসব কথাবার্তাও আছে। আচ্ছা, তো আমি প্রথমে ওইটা একটু শেষ করে নিই, তারপর আপনার রাজনৈতিক বিবেচনায় আসছি। প্রথমটা হলো যে এই যে ডিভিডেন্ড, আমরা যে ডিভিডেন্ড দিচ্ছি, যে সমস্ত কোম্পানিগুলি গ্রো করছে তারা সাধারণত স্টক ডিভিডেন্ড দেয়, কারণ তাদের টাকাটা দরকার আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করার জন্য।
এখন আমি যদি স্টক ডিভিডেন্ড দেই 100 টাকার শেয়ারে 4টা শেয়ারের বিপরীতে আমি যদি 25% স্টক ডিভিডেন্ড দিই, তাহলে আমি 4টা শেয়ারের বিপরীতে একটা শেয়ার দিলাম। সেই শেয়ারটা কিন্তু সে বাজারে বিক্রি করে যে টাকা পাচ্ছে তাতে তার 25% রিটার্ন হচ্ছে। তাহলে পরে প্রাইস টু আর্নিং রেশিওর কি হচ্ছে 1:4। আর যদি ডাইলিউটেড ধরেন যেহেতু ইকুইটি বাড়লো, তাহলে হয়ে যাচ্ছে 1:5। কাজেই যে সমস্ত কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাদের এটা একটা মিসনোমার যে পি বেশি, কারণ পি তো আমি তাকে যে শেয়ারটা দিলাম সেটার তো 10 টাকার ফেস ভ্যালু, কিন্তু উনি তো বাজারে বিক্রি করতে পারছেন 100-তে। বুঝতে পারছেন আমি যখন স্টক ডিভিডেন্ড দিলাম? এটা বলে এখন আমি রাজনৈতিক বিবেচনায় আসি। তার আগে আমি একটু আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই যে ব্যাংকিং সেক্টরের কথা আপনি বলছিলেন যে লিকুইডিটি এক সময় বেশি ছিল, আবার হয়তো 6 মাস পর হবে, কিন্তু এই যে হঠাৎ করে নাই হয়ে যাওয়া, জি, যেটি উনি বলছেন যে শেয়ার মার্কেটের কারণে, উনি মনে করেন না যে ক্যাপিটাল মার্কেটের কারণে টাকাটা নাই হয়ে গেছে। আপনি কি মনে করেন যে টাকাটা কোথায় গেল? আপনার এখানে আমার আসার সুযোগ হয়েছিল যখন নাকি ক্যাপিটাল মার্কেটে অনেক মানি মার্কেটে অনেক টাকা ছিল। আমি তখন বলেছিলাম 36,000 কোটি টাকা আছে, আমরা কেন বিদ্যুৎ কেন্দ্র করতে পারছি না, এটা কথা বক্তব্য আমার ছিল। এখন ওটা করছি। আজকে তো বিদ্যুতের জন্য $2 বিলিয়ন লেটার অফ ক্রেডিট ওপেন হয়েছে। আমরা তো নিজেদেরই $500 মিলিয়ন এলসি খুলেছি আমাদের কোম্পানি থেকে। তো এখন সরকার করছে 800, মানে 14,000 কোটি। তো 36,000 কোটির ভিতরে 14,000 কোটি তো বিদ্যুতের জন্য লেগেছে। তো তখন আবার আপনাকে এটাও বলেছি যে 2% জিডিপি ইনক্রিজ করে যাবে। এখন এই যে ল্যাগ পিরিয়ডটা আছে, ছোট অর্থনীতি যেটা বলছিলাম আপনাকে, ছোট অর্থনীতি এই ল্যাগ পিরিয়ডটাকে সহ্য করতে পারে কম। আমাদের সরকার এবং আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে কিভাবে এই জিনিসটাকে, কার্ভটাকে যত কম করতে পারি, মানে ওঠা এরকম করছে, এটাকে কত কম করা যায়। বাট ইট ইজ ন্যাচারাল দ্যাট যখন নাকি বিনিয়োগ কম হচ্ছে, হঠাৎ করে বিনিয়োগ হলে পরে অসুবিধা হবে। আপনাকে এটার সাথে একটা বিদ্যুতের ব্যাপারে যদিও আনুষঙ্গিক না, তবুও একটু বলছি, যেরকম বর্তমানে সরকার জেনারেশনের অনেক ফোকাস করেছে এবং ইনভেস্টমেন্ট করছেন। আমি সরকারকে বলছি যে আপনারা দয়া করে ইভ্যাকুয়েশন সিস্টেমটাও দেখেন, কারণ গত 7-8 বছর বিদ্যুতের উৎপাদন এত কম হয়েছে, 7-8 বছর, দ্যাট আমরা সেটার সঞ্চালন সম্বন্ধে চিন্তা করি নাই। কারণ সঞ্চালন তো কম হয়নি, কারণ বিদ্যুৎ বাড়ছে না, তো সঞ্চালন কম হয়নি। এখন যখন বিদ্যুৎ যদি ইনশাআল্লাহ সরকার যেভাবে চেষ্টা করছেন, আমরা যেভাবে চেষ্টা করছি, সাকসেসফুলি যদি করতে পারি, 2013 সনের শেষে কোনো বিদ্যুতের অভাব থাকার কথা না। তার মানে কি, তখন আমাদের 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এখন সঞ্চালন ক্ষমতা আছে 4,000 মেগাওয়াট। যদি চুপ করে বসে থাকে তখন দেখা যাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সঞ্চালন হচ্ছে না। ওই খাম্বা নিয়ে মারামারি ছিল না, তখন দেখা যাবে খাম্বার অভাব হয়ে গেছে। এটা ওটাও ভাবতে হবে। এখন আমি আসি আপনার রাজনৈতিক বিবেচনায়। দেখেন, আমি একটু আগে বলেছি যে রাজনৈতিক কথাটা কিন্তু নেগেটিভ কথা না, পজিটিভ কথা। আমি আশা করব যে এটা পজিটিভ কথা। তার মানে আগে যখন আপনারা কাজ করতে পারেননি আগের সরকার সময়, সেটাও না, আমি কিন্তু ওইটা বলি নাই কখনো, মানে ওটাও পজিটিভ। আমার মুখ দিয়ে কখনো এটা বের হয়নি, কারণ আপনি বলেননি, বাট আমরা তো জানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিংবা সরকার প্রত্যেকটা টেন্ডারের নিচে লিখে দেয় যে তারা অধিকার সংরক্ষণ করে, যে কোনো সময় এটাকে না করে দিতে, উইদাউট এনি রিজন। না, আমি বিনোদী থাকতে চাই না। উনি যেটা বলছেন যে বিগত ইয়ের সময় তো আপনার বিদ্যুতের কোনো ইয়ে হয় নাই, এক্সপানশন হয় নাই। উনি যেটা ওনারা কাজও পাননি, সেটি না, উনি কাজ হয় নাই দেশে। তো স্যার, আমি যেটা বলছিলাম যে এখন যে আমি কাজ পাচ্ছি সেটা সম্বন্ধে আমি একটু ডিফেন্ড করতে চাই নিজেকে। না পাওয়া নিয়ে আপনার কোনো বেদনা নেই, বক্তব্য নেই? না পাওয়া নিয়ে আমার বেদনা নেই, বক্তব্য নেই। বর্তমানে যে কাজগুলো পাচ্ছি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ, গতবারও তখনও কিন্তু আমরা সর্বনিম্ন দরদাতা হয়েছিলাম। এখনো যতগুলো কাজ আমরা পেয়েছি প্রত্যেকটাতে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে লোয়েস্ট হয়েই কাজটা পেয়েছি। এবং ওইখানে আবার ওয়ার্ল্ড ব্যাংকেরও একজন কনসালটেন্ট কিন্তু পাওয়ার সেলে আছেন। ওয়ার্ল্ড ব্যাংক ইজ দ্য কনসালটেন্ট টু দি পাওয়ার সেল। তারা কিন্তু ওভারসিও করছে যে ওয়েদার দি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ, এবং যদি সর্বনিম্ন দরদাতা হয়ে না হয়ে বিদ্যুৎ কেন্দ্র পাই তাহলে কিন্তু এটাকে ফাইন্যান্সও করতে পারবো না। ওই যে বললাম, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াররা কিন্তু আজকাল ট্রান্সপারেন্সি দেখছে খুব। এর আগে যে বিদ্যুৎ কেন্দ্রটা আমরা পাইনি, সেটার জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক চিঠি দিয়েছিল সরকারকে, আইএফসি চিঠি দিয়েছিল যে এটা প্রপারলি হয়েছে, আমরা দেখেছি, ইভ্যালুয়েট করেছি যে এটা সর্বনিম্ন দরদাতা, আমরা টাকা দিতে চাই, আপনারা নিচ্ছেন না, করতে দিচ্ছেন না কেন।
আমি কিছু বলিনি তো অন্য আপনি বলছেন আর বলবেন না মনে হচ্ছে। তো বর্তমানেও ইনশাল্লাহ যে 1500 মেগাওয়াট পেয়েছি আমরা, প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রই আমরা পেয়েছি থ্রু ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিং, এবং এখন পর্যন্ত আমাদের 270 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে, তার ভিতরে 102 মেগাওয়াট সময়ের আগে চালু হয়ে গেছে। আগামী 10ই এপ্রিল ইনশাল্লাহ খুলনা 2 যেটা সেটা বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, এবং আগামী 25শে এপ্রিল নোয়াপাড়াতে খান জাহান আলী পাওয়ার কোম্পানি খুলনার মালিকানায় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। কাজেই আমরা সময় মতন সর্বনিম্ন মূল্যে বিদ্যুৎ বাংলাদেশকে দিব এবং দিচ্ছি। তো আপনাদের বাইরে অন্যান্য ছোট ছোট যেগুলো দেয়া হয়েছে সেগুলো নিয়ে কোনো আপনার মতে রাজনৈতিক বিবেচনা কাজ করেনি, করলেও সেটি ভালো? দেখেন, আমি তো রাজনৈতিক বিবেচনাকে খারাপই বলি না, বলছেন না। আমি মনে করি যে সমস্ত কিছুর উপরই তো রাজনীতি, সমস্ত কিছুর উপরই রাজনীতি, এবং রাজনীতিবিদরাও সবার উপরে। আমরা তো সবচেয়ে বাংলাদেশে সম্মান করি মাননীয় প্রধানমন্ত্রীকে, কিংবা প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রিকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। হি ক্যারিজ দি সভরেনিটি অফ দ্য কান্ট্রি। তো কাজেই এবং উনিও একজন রাজনীতিবিদ ছিলেন। বর্তমানের প্রধানমন্ত্রী কিংবা আগের যিনি প্রধানমন্ত্রী, এখন লিডার অফ দ্য অপোজিশন, ওনারাও রাজনীতিবিদ। কাজে আমার আই হ্যাভ স্যালুটেশনস ফর দি পলিটিশিয়ানস। আই অনলি হোপ অ্যান্ড প্রে দ্যাট দে উইল লিভ আপ টু দ্যাট স্যালুটেশন। জি, এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? আর আপনি আমি তো আগে বলছি, দেশের বিনিয়োগ পরিস্থিতি কি মনে হয় আপনার কাছে এই মুহূর্তে? বিনিয়োগ পরিস্থিতি ভালোই ছিল। হঠাৎ করে এই যে ধস নামলো আপনার ইয়েতে, আপনার এইটার কারণে এট দি সেম টাইম ফান্ডের অভাব এখন বর্তমানে ভীষণ। যে বললাম যে লোকাল এবং ফরেন বা এফডিআই যেটি বলি, সেই ইনভেস্টমেন্টের জন্য অনুকূল পরিবেশ অন্যান্য দিক থেকে আছে আপনি মনে করেন? আমি বলবো যে কিছুদিন আগে পর্যন্ত আপনার সব ফরেনারও দে আর ভেরি মাচ ইগার টু এন্টার ইনটু দি শেয়ার মার্কেট। ইভেন আমাদেরও অনেকে অ্যাপ্রোচ করেছে যে তাদের সঙ্গে কোঅপারেট করার জন্য। ইদানিং এটা নাই। কি জন্য? আপনার যে শেয়ার মার্কেটে ধস নামলো, এবং এটা আমি বলবো যে সর্বকালের সবচেয়ে মানে এত দিন স্থায়ী হয় নাই আগে। ডাউট যদি আমরা উই আর ভেরি মাচ হোপফুল যে এটা উন্নতির দিকে আসবে। সরকারও চেষ্টা করতেছে, পাবলিকরাও আমরাও চেষ্টা করতেছি, সবাই যারা বিনিয়োগকারী আমরা বিশেষ করে আমরা নিজেরাও ভেরি মাচ ইনভলভ ইন দিস। একটু আগে যেটা বললাম যে শেয়ারের অস্বাভাবিক বেড়ে গেছিল আগে একটা। ইভেন আমি আমার নিজের কোম্পানির যে শেয়ার যে প্রাইস যখন বাড়লো আপনার, তখন আমি নিজে ভাবতে পারতেছি যদি আপনার ডিভিডেন্ড 100% দেন, তো এটা তো আপনার শেয়ারের যে প্রাইস, ওই প্রাইসের কাছাকাছি যাবে না। কাছাকাছি কিন্তু 1/10 না 1/20 না এই প্রাইস। আমরা সুযোগ প্রিয় মানুষ কিনি। আপনি কিনেন 100 টাকা শেয়ার 500 টাকা, উনি কিনবেন 600 টাকা দিয়ে, 700 টাকা। আর যখন আপনার একটু নামবে তখন সরকারের দোষ বলবো আমরা যে সরকার এটা করলো না কেন। ইয়েস, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ওনারা সবাই দেখতেছেন, বাট দ্য সেম টাইম আমরা আপনার দোষটা চাপাই কিন্তু অন্যের কাছে, আমরা নিজেরাই দেখি না। এগুলো দেখা উচিত আমাদের। এবং আমি বলবো যে আমাদের ধরেন যে ইনভেস্টমেন্ট পলিসিটা আরো ভালো করে মনিটরিং করা উচিত। এবং সরকার এখন আপনার দে আর ভেরি মাচ ইগার টু গো ফরওয়ার্ড ফর দিস থিংস। এবং মনে করি যে আপনার এইটা বেশি দিন স্থায়ী থাকবে না, আরো উইদিন এ মান্থ অর 2 ইট উইল বি ডেভেলপড, আপনার ইট উইল বি ইমপ্রুভড সিচুয়েশন। মোহাম্মদ আজিজ খান। জি না, আমি কিন্তু মনে করি দ্যাট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ভালো মতন যাচ্ছে, সেই জন্যই তারল্যের অভাব। ইনভেস্টমেন্ট না হলে টাকাগুলো তো আর উড়ে যায়নি। লেটার্স অফ ক্রেডিট আপনি যদি বাংলাদেশ ব্যাংকের লেটেস্টলি দেখেন, অনেক এক্সপোর্ট কিন্তু বেড়েছে। বাংলাদেশের সর্বপ্রথম এই কথা বলতে হবে যে আবার 40% এক্সপোর্ট বেড়েছে, তার ভিতরে 25% ভলিউমে বেড়েছে, 10% 15%-এর মতন দামে বেড়েছে। তো দুই দিক দিয়ে ভালো। আর এক্সপোর্ট ইজ অ্যাকচুয়ালি দি মেইন ব্যারোমিটার অফ এ কান্ট্রিজ হেলথ।
কারণ আপনারা অনেকে বলছেন অর্থনীতির এই বাজারও না, এক্সপোর্ট আমরা করতে পারিনি কি বর্তমান বিশ্বে, এটা একটা বড় ব্যারোমিটার। সেই এক্সপোর্ট 40% বেড়েছে এক বছরে। যদি 40% বাড়ে, one must congratulate the government of Bangladesh and the people of Bangladesh for achieving that. দ্বিতীয় কথা আসে যেটা, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা যেটা আসছে, সেখানে আমাদেরকে বুঝতে হবে বিশ্ব বাজারে পজিশন বদলে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি বদলে গেছে। আগে আমরা মনে করতাম যে আমেরিকা ইনভেস্ট করবে। 2008 সনে আমেরিকাতে সবচেয়ে বড় ধস নেমেছে। তারা কোথায় ইনভেস্ট করবে? তারা তো সবাই বিক্রি করে দিচ্ছে। অ্যালিকো বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করে করে তারা চলে যাচ্ছে নিজের দেশে। ইউরোপে গ্রিস ডিফল্ট করছে, স্পেন ডিফল্ট করছে, আপনার আইসল্যান্ডের ব্যাংকগুলো, আইসল্যান্ড গভর্নমেন্ট ডিফল্ট করে গেল, পর্তুগাল ডিফল্ট করে যাচ্ছে, ইংল্যান্ডের অবস্থা খারাপ। তো তারা কিভাবে আমাদের এখানে ইনভেস্ট করবে? তারা আমাদের এখানে এসে, ইন্ডিয়াতে এসে বলছে যে প্লিজ ইনভেস্ট ইন আওয়ার কান্ট্রি। এখন নতুন ইনভেস্টর হয়েছে দুনিয়াতে, আমাদের সেটা বুঝতে হবে। দেয়ার হ্যাজ বিন এ শিফট। সেই ইনভেস্টর আমার পাশের লোক, ইন্ডিয়া। সেই ইনভেস্টর চায়না। আজকে চায়না, ইন্ডিয়া, তাদের কাছে সারপ্লাস মানি। আজকে বাংলাদেশের মতন, আপনি যদি আবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, দেখতে পারবেন যে ইম্পোর্ট এক্সপোর্টে আমাদের যে ডেফিসিট ছিল, সেই ডেফিসিটটা কমছে। ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্টও বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে ইম্পোর্ট অতখানি বাড়ছে না। যদিও বাংলাদেশের বর্তমান কাজে আমি মনে করি না যে ইনভেস্টমেন্টের কোনো অসুবিধা আছে। যেখানে অসুবিধা আছে সেটা হলো যে বিশ্ববাজারে যে অস্থিরতা এসেছে বিকজ অফ দি মিডল ইস্টের যুদ্ধের জন্য, লিবিয়া এবং ইজিপ্ট এবং কামিং ডাউন টু বাহরাইন, কাতার, মেবি সৌদি আরেবিয়া, এখানে যে একটা, যার জন্য তেলের অস্বাভাবিক দাম বেড়েছে। সেই একই সময় বাংলাদেশ সরকার বিদ্যুতায়ন করতে চাচ্ছেন ফার্নেস অয়েল দিয়ে, ডিজেল দিয়ে। কাজেই তাদের যেই পরিমাণ ভর্তুকি দিতে হবে বিকজ অফ দি সাডেন ইনক্রিজ ইন দি অয়েল প্রাইস, বাট দে ক্যানট ইনক্রিজ দি ইলেকট্রিসিটি প্রাইস দ্যাট সাডেনলি। তাহলে পরে আবার একটা সামাজিক অস্থিরতা আসতে পারে, রাজনৈতিক অস্থিরতাও আসতে পারে। সেই অস্থিরতা না করার জন্য যদি ওনারা দামটা কমিয়ে রাখতে চান, তাহলে এটার জন্য একটা অসুবিধা কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে। এটা বাদে বাংলাদেশের অর্থনৈতিক ইন দি লার্জার কনটেক্সট, ওই আপনাকে যেটা বললাম যে রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের ভিতরের রাজনৈতিক অস্থিরতা। তাছাড়া আমি বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব ভালো দেখছি না। ইভেন তো আমি দেখতেছি যে আপনি যেটা বলেন, আমি সম্পূর্ণ একমত আপনার সঙ্গে। এট দি সেম টাইম যে আমি তো দেখতেছি বিদেশি ইনভেস্টার্স, দে আর ভেরি মাচ ইগার। এই পরিস্থিতি তো আমার কাছে ডেইলি আসতেছে ইন্স্যুরেন্স কোম্পানির, আপনার ফরেন ইনভেস্টার্স, দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন ইন্স্যুরেন্স, ব্যাংকিংয়ে আছে যে গভর্নমেন্টে শুধু এলাও করে আপনার যে 5টা ব্যাংক, দেখবেন যে বিদেশি ব্যাংক, দেখবেন ওপেন দেয়ার they will float a new bank or new insurance company. একদম everybody is interested for these things. এটা I am very much hopeful about our future of our economy. যে যতই দোষ না এতে, কিন্তু at the same time আমাদের ইকোনমিক অবস্থা কিন্তু ভালো হচ্ছে। আর কিছু যোগ করবেন আপনি? সেম টাইম না, আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে যে এক্সপোর্টও বাড়তেছে, ইম্পোর্টও বাড়তেছে, কিন্তু এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট অনেকটা কম। শেষ কথা, আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি রাইট পথে আছে। এর থেকে সবসময় ইমপ্রুভ করা যায়, গুড বেটার বেস্ট যে কথাটা বলা হয়। তো আমরা সেই বেস্টের দিকে চেষ্টা করি এবং সেই চেষ্টার সর্বপ্রথম খোরাক হলো বিদ্যুৎ, যেটার প্রতি সরকার ভালো নজর দিয়েছে। এরপরে ইন এ লার্জার কনটেক্সট, ফিলসফিক্যাল কনটেক্সট, আমাদের রাজনীতি যাতে নাকি এমনভাবে রাজনীতিটা হয় যেটা জনগণকে এনকারেজ করবে। এবং তৃতীয়ত যদি আসতে চাই, তাহলে আপনার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে যেটা বোঝায়, জনগণকে জ্ঞানী করে তুলতে হবে, এডুকেশন করতে হবে। সেটার দিকেও আমি দেখছি যে বেশ ভালো ভালো ইউনিভার্সিটি হচ্ছে, ভালো ভালো কলেজ হচ্ছে। সেটা যাতে সমপর্যায়ে যায়, গরিব লোকরাও যাতে, যাদের অর্থনৈতিকভাবে ওরকমভাবে বড় লোক না, তারাও যাতে ভালো এডুকেশনের প্রতি অ্যাক্সেস পায়।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, ইন্টারনেটে www.তৃতীয়মাত্রা.com এবং www.facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টো এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী এবং মিস্টার মোহাম্মদ আজিজ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলেন দেশের দুজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যারা শিল্প বাণিজ্য অর্থনীতির সঙ্গে যুক্ত, এবং ওনারা গত 40 বছরে বাংলাদেশের অর্জনের নানা দিক তুলে ধরেছেন এবং অগ্রগতিটা ওনাদের কথায় মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে সন্তোষজনক। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ওনারা আশাবাদী এবং বর্তমানে যে পুঁজিবাজার কিংবা আমাদের মানি মার্কেটে যে সংকট চলছে, এই সংকটকেও ওনারা মনে করছেন সাময়িক। এবং মিস্টার আজিজ খান তার বক্তব্যে বুঝিয়েছেন যে সংকটটা আসলে যে অর্থ ব্যাংক থেকে গেছে সেটি আসলে বিনিয়োগ হয়েছে বিভিন্ন শিল্প, বিশেষ করে বিদ্যুৎ খাতে, যেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। এবং মিস্টার নাসিরুদ্দিন আহমেদ চৌধুরীও মনে করেন যে আজকে যে সংকট আছে সেই সংকট খুব সাময়িক, অর্থনীতির ভবিষ্যৎ তিনিও এখানে ভালো দেখছেন এবং এখানে বিনিয়োগ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে, সে কথাও তারা বলেছেন। দুজনে একমত হয়েছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে বা একটি জ্ঞানভিত্তিক সমাজ করবার দিকে মনোযোগ দিতে হবে, শিক্ষার মান উন্নয়নের দিকে জোর দিতে হবে। এবং সেই সঙ্গে আরও যে বিষয়টিতে একমত পোষণ করেছেন সেটি হচ্ছে যা কিছু অর্জন, যা কিছু উন্নতি সেটি আরও ভালো করে করা যেত এবং ভালো করে করা সম্ভব। এবং উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাইলে, দৃঢ়ভাবে এগিয়ে যেতে চাইলে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের রাজনীতিতে যে বৈরিতা আছে, বৈরিতা সংস্কৃতি আছে, সেটিকে দূর করতে হবে। এখানে যে ভায়োলেন্সের সংস্কৃতি আছে সেটিকেও দূর করতে হবে। এবং এই জায়গায় ওনারা রাজনীতিবিদদের উপরে নির্ভর করতে চান, তাদেরকেই শ্রদ্ধা করেন এবং করতে চান। কাজেই রাজনীতিবিদদের উপরই সবচেয়ে বেশি ভরসা। কাজেই এই ভালোবাসা, শ্রদ্ধা এবং আস্থার সম্মানটুকু রাজনীতিবিদরা দেবেন, সেটি ওনাদের প্রত্যাশা। এবং সেটি যদি রাজনীতিবিদরা দিতে পারেন, ওনারা মনে করেন বাংলাদেশের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা সম্ভব না। এবং 2021 সাল যখন বাংলাদেশের বয়স 50 হবে, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ করা কোনোভাবেই অসম্ভব নয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবার জন্য শুভকামনা।